মাঙ্গলিক কথাটা শুনতে যেরকম সহজ, বিষয়টা কিন্তু আদৌ সহজ না। মাঙ্গলিক কি একটা শুধুমাত্র কোনো অ্যাপ্লিকেশনে মাঙ্গলিক বলে দিল, তাহলে কি আমার সেই মাঙ্গলিক দোষগুলো হবে, সে তার প্রতিকার করতে লেগে যাব? সেটা আমাদের বুঝতে হবে। প্রশ্ন আছে, মহাদেব শিবের মাথার ঘাম থেকে নাকি মঙ্গলের উৎপত্তি হচ্ছে। পুরোনো দিনে যে কোনো যুদ্ধ বলুক বা শিকার বলুক, এই সমস্ত কিছুতে যাওয়ার আগে লাল টিকা কপালে দিয়ে তবে সেটা বেরো। দুর্গমকে জয় করবে, পরাজয়কে হারিয়ে জয়ী হবে। কুশল ডাক্তার হতে গেলে, ভালো সার্জন হতে গেলে তার মঙ্গলটা কিন্তু স্ট্রং হওয়া অত্যন্ত জরুরি। বাড়ির বয়স্ক লোকেদের মধ্যে একটা ভীত ধারণা চলে এসছে, এই মাঙ্গলিক তাহলে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে। এই সপ্তমভাবে জায়াভাবে স্ত্রীভাবে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছে, সেখানে যে আমাদের রস যে খরিত হচ্ছে, রক্তরস যে খরিত হচ্ছে, সেটার মাধ্যমে আমাদের জীবন শক্তি ব্যয় হচ্ছে। শ্রী গণেশায় নমঃ। সো হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটা পডকাস্টে আমাদের চ্যানেলে। সো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, মাঙ্গলিক। হ্যাঁ, মাঙ্গলিক এই ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে বলে যে এই মাঙ্গলিক দোষ থাকলে নাকি গাছের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং ভোলেনাথ এবং নারায়ণের সাথেও নাকি বিয়ে দিয়ে দেওয়ার চল আছে। জানি না এই কথাগুলো কতটা ঠিক, কতটা ভুল, এটা কতটা মিথ, এটা সত্যি কি আদৌ এর কোনো যুক্তি আছে? তো এইসব ব্যাপার নিয়ে মাঙ্গলিক বিষয়টাকে পুরো আজকে ভালোভাবে বিস্তারিত আলোচনা করার জন্য গেস্ট যিনি আছেন তিনি হলেন অ্যাস্ট্রোলজার দেবাশিস কয়ার। নমস্কার। তো স্যার, জানতে চাইছিলাম এই মাঙ্গলিক জিনিসটা কি, এই প্রশ্নটা দিয়ে আজকের পডকাস্টে শুরু করতে চাইছিলাম। নমস্কার। আপনার চ্যানেলে আমাকে আবার ডাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিউয়ার্সের কেউ অনেক ধন্যবাদ আমাদেরকে এতভাবে সাহায্য করার জন্য, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এত ভিউজ দেওয়ার জন্য। তো ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আজকে টপিকে আসা যাক। আপনি তো আজকে যে টপিকটা রেখেছেন, বেশ ভালোই একটা টপিক রেখেছেন, সো কল্ড হট টপিক। দেখা যাক কতটা কি আমরা আলোচনা করতে পারি, আপনাদের সামনে কতটা তুলে ধরতে পারি, বিষয়টা নিয়ে শুরু করা যাক। একদম। আজকের বিষয় হচ্ছে মাঙ্গলিক। মাঙ্গলিক কি? আগের দিন আমরা একটা টপিক আলোচনা করেছিলাম, শনির সাড়ে সাত। যদি কেউ সেটা না দেখে কাইন্ডলি আমাদের আগের ভিডিওটা দেখে নেবে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চেক আউট করতে পারেন। তো আজকে বিষয়টা নিয়ে আমরা শুরু করছি। মাঙ্গলিক জানতে গেলে আমাদের মঙ্গলকে জানতে হবে। মঙ্গল থেকে আসছে মাঙ্গলিক। মাঙ্গলিক কথা আসছে মঙ্গল থেকে। মঙ্গল কথার অর্থ কি? মঙ্গল কথার অর্থ হচ্ছে যা কিছু শুভ। মঙ্গল মানে যা কিছু শুভ। যে কোনো শুভ কর্ম, যে কোনো শুভ কাজ করতে গেলে আমাদেরকে একটা শুভ দিন দেখতে হয়, শুভ তিথি, শুভ নক্ষত্র, শুভ সময় দেখতে হয়। কাজ শুরু হওয়ার আগে আমাদের দ্বার বলতে সদর দরজার কথা বলা হচ্ছে। পুজোস্থল ও সদর দরজায় মঙ্গল ঘট প্রতিস্থাপন করতে হয়। সেই মঙ্গল থেকে আসছে মঙ্গল। এবং আপনারা হয়তো দেখেও থাকবেন যে কোনো পূজা, বিশেষত মাতৃপূজা শুরু করার আগে রোহিতরা বলেন কি, ওম সর্বমঙ্গলা মঙ্গল শিবেশ্বরে অর্থ সাদিকে শরণ্যে গৌরী নারায়ণী। তাহলে মাকে একটা মঙ্গলা দেবী হিসাবে বা মঙ্গলের লক্ষণ হিসেবে মাকে পূজা করে, তারপরে সেই পুজো হোক বা শুভ অনুষ্ঠান হোক, শুভ কর্ম যাই, সমস্ত কিছু শুরু করা হয়। তাহলে যা কিছু মঙ্গল অর্থে মাঙ্গলিক। আবার মঙ্গল অর্থে কি বোঝাচ্ছে? মঙ্গল অর্থে বোঝাচ্ছে আমি একজন স্ত্রী, মানে সধবার মাথার সিঁদুর, সধবার হাতের কলা, সধবার পায়ের আলতা, এসবই কিন্তু মঙ্গলের লক্ষণ। মানে সেখান থেকে আসছে মাঙ্গলিক। মাঙ্গলিক নিয়ে এত ভয় কেন? তো সবকিছু শুভ জিনিস নিয়ে আসছে মাঙ্গলিক, তাহলে অশুভর ভয় কেন আপনাদের মনে? সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। মঙ্গল সম্পর্কে যে একটা ছোট্ট ব্রিফ ধারণা দিলাম, তাতে আপনারা বুঝতে পারছেন মঙ্গল নিয়ে ভয়ের কিছু নেই। মঙ্গল মানে তো শুভ। ক্ষতি কেন হবে, খারাপ কেন হবে? খারাপ হওয়ার জিনিস আছে, জায়গা রয়েছে। মঙ্গলটা যদি আপনার হরোস্কোপে প্লেসমেন্টটা ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে আমরা কিছু নেগেটিভ এফেক্ট মঙ্গলে পাই, সেক্ষেত্রে ভাবার বিষয় আছে। কিন্তু মাঙ্গলিক মানেই কিন্তু খারাপ নয়। যাবতীয় যা শুভ, সেই মঙ্গল কার্য শুভ হচ্ছে মাঙ্গলিক অমঙ্গল কার্য শুরু হচ্ছে মঙ্গল থেকে। এই মঙ্গলের আবার পিতা বা উৎপত্তিকে যদি জানতে হয়, তাহলে আমাকে বলতে হবে যে পরমেশ্বর ভোলেনাথ, মহাদেব, দেবকাতের মহাদেব, সে হচ্ছে মঙ্গলের পিতা। তাহলে মঙ্গলের জন্ম সম্পর্কে কিছুটা জানা গেল। বুঝতে আছে মহাদেব শিবের মাথার ঘাম থেকে নাকি মঙ্গলের উৎপত্তি করেছে।
মঙ্গলের জন্ম। এখানে মঙ্গলের উৎপত্তি সম্পর্কে একটা উইক ধারণা দেওয়া গেল। তাহলে এবারে মোদ্দা কথা মাঙ্গলিকে আসা যাক। তো মাঙ্গলিকে আসতে গেলে মঙ্গলের ক্যারেক্টার সম্পর্কে একটু জানা দরকার, একটু। যদি ছোট্ট করে আমরা উইক করি, তাহলে মঙ্গলের ক্যারেক্টার যদি আমরা জানি, পৃথিবীর যে সমস্ত সবচেয়ে কাছে যে গ্রহ সেই হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু লাল গ্রহ, মঙ্গল হচ্ছে তপ্ত গ্রহ। ফলত মঙ্গলের মধ্যে একটা পরম ভাব, উষ্মা ভাব সবসময়ই থাকে। মঙ্গলের মধ্যে একটা উত্তেজনা, একটা হতকারিতা, এটা মঙ্গলের নেচার, মঙ্গলের ক্যারেক্টার। আবার এই মঙ্গল কিন্তু উদ্যম, মানুষের যে কোনো কাজে এগিয়ে যাওয়ার উদ্যম, ইচ্ছা শক্তি, প্রাণশক্তি, যাই বোঝায় সমস্ত কিছুই হচ্ছে মঙ্গল। এনথুসিয়াজম। এনথুসিয়াজম, উদ্যম, কাজকে কোনো কাজকে সম্পন্ন করা, কোনো দুর্গমকে সুগম করে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেটা আগে মঙ্গল। মানুষের শরীরে অস্থিমজ্জা, লোহিত রক্ত কণিকা, অস্থিমজ্জা, সেটাও কিন্তু মঙ্গলের একটা গুণের মধ্যেই পড়ে। মঙ্গল যদি দুর্বল থাকে, তাহলে শরীরের অস্থিমজ্জাটা ঠিকভাবে গঠিত হবে না, রক্তের লোহিত রক্ত কণিকা ঠিকভাবে গঠিত হবে। তাহলে মঙ্গলের আমাদের সমস্ত কিছুতেই মঙ্গলের অবদান ভীষণ ভীষণ বিরাট অবদান রয়েছে। সেরকম যে প্রথমেই আপনাদের একটা ইন্ট্রো দিলাম যে মঙ্গল মানে যা কিছু শুভ। তাহলে এখানে আপনারা দেখবে আগেকার মানুষ বা পুরোনো দিনে যে কোনো যুদ্ধ বলুন বা শিকার বলুন, এই সমস্ত কিছুতে যাওয়ার আগে তারা রক্ত টিকা বা লাল টিকা কপালে দিয়ে তবে সে বেরোয়। কারণ কি, তখন একটা ধারণা ছিল যে রক্তের প্রতীক, রক্তের চিহ্ন, রক্ত হচ্ছে মঙ্গলের প্রতীক, মঙ্গলের চিহ্ন। তাহলে মঙ্গল থেকে উদ্যম শক্তি, মঙ্গল থেকে শক্তি বোঝাচ্ছে। এই শক্তি মানে দুর্গমকে জয় করবে, পরাজয়কে হারিয়ে জয়ী হবে, সেই জন্য তারা রক্ত টিকা, লাল রং কপালে দিয়ে তবে করছে। মানে মঙ্গলতে লাল রংটাকেই ডিনোট করে। লাল রং মঙ্গলের রং, ওকে। মঙ্গলের রং লাল রং। যেরকম এই যে রক্ত টিকার ব্যাপারটা আপনাদের বোঝালাম, যে কোনো যুদ্ধের ব্যাপারে, সেই রকমই একজন ভালো ডাক্তার হতে গেলে, কুশল ডাক্তার বা কুশল যোদ্ধা হতে গেলে তার সঙ্গে রক্তের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কেউ যদি ভালো সার্জন হয়, ছুরি কাঁচি নিয়ে সে কাটতে বসলো, মানুষের শরীর অপারেশন করতে বসলো, তাকে একজন কুশল ডাক্তার হতে গেলে, ভালো সার্জন হতে গেলে তার মঙ্গলটা কিন্তু স্ট্রং হওয়া অত্যন্ত জরুরি। সে যদি রক্তকে দেখতেই না পারে, সে অপারেশন টেবিলে গিয়ে নিজেই মাথা ঘুরে করে যাবে। সে অপারেশন করবে কি করে? মানুষটাকে তার জটিল পরিস্থিতির মধ্যে থেকে সে কি করে বার করে আনতে? কাজেই মঙ্গলের অবদান আমাদের সমস্ত মানুষ জাতি বা সমগ্র জাতির উপর অত্যন্ত ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রাশিচক্রের প্রথম রাশিকে যদি আমরা দেখি, রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে সেই প্রথম রাশিচক্রের প্রথম গ্রহটাই আসছে মঙ্গল গ্রহ। বলবে যে সূর্য থেকে শুরু হচ্ছে রাশিচক্র, ঠিক আছে। নক্ষত্র, নবনক্ষত্রের নবগ্রহের যে সূচনা, সেখানে সূর্য থেকে বাকি 8টা গ্রহকে আমরা ধরি বা গণনা করি, এটা ঠিক কথা। রাশিচক্র শুরু হচ্ছে কিন্তু মঙ্গল থেকে। মেষ রাশি থেকে রাশিচক্র শুরু হচ্ছে, মেষ রাশির অধিপতি মঙ্গল। সেই কারণে মঙ্গলের অবস্থান আমাদের লাইফে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে মঙ্গল নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মঙ্গল প্রথমেই বললাম যা কিছু শুভ। তাহলে মঙ্গল নিয়ে এত ভয় কেন? মাঙ্গলিক সম্পর্কে এত ভয় কেন? সেটা আমাদের জানতে হবে। মাঙ্গলিক সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করতে হবে। আশা করি এই পর্যন্ত মঙ্গল সম্পর্কে একটা ছোট্ট ব্রিফ করলাম। মঙ্গল সম্পর্কে খুব ছোট করে আলোচনা বোঝা গেল। পরবর্তী কোনো সিরিজে আমরা যখন নবগ্রহ নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা গ্রহের পার্টিকুলার প্রত্যেকটা গ্রহে ক্যারেক্টার, তাদের ভালো মন্দ গুণ, তার শক্তিশালী কোথায় হচ্ছে না হচ্ছে, এবং কোথায় তুঙ্গস্থ, নিচস্থ, কোথায় রিয়েটেড রয়েছে, ইনসল্টেড রয়েছে, ত্রিকোণস্থান, সমস্ত কিছু প্রত্যেকটা যখন আমরা করবো ধরে ধরে আলোচনা করব, তখন আমরা সিরিজ যখন পরবর্তীকালে যখন আনবো, ইচ্ছা আছে আপনাদের চ্যানেলে আনার, যদি সুযোগ হয় তো নিশ্চয়ই নিয়ে আসবো। সেখান থেকে প্রত্যেকটা গ্রহের ক্যারেক্টার জাতির উপর, মানুষের উপর কি প্রভাব ফেলছে, সেসব বিষয় আলোচনা করবো। তো এই গেল মঙ্গল সম্পর্কে ছোট্ট একটা ব্রিফ। এবারে তাহলে আপনার মাঙ্গলিক সম্পর্কে আলোচনা করব। মাঙ্গলিক কথাটা শুনতে যেরকম সহজ, বিষয়টা কিন্তু আদৌ সহজ নয়। তাহলে আমরা বিয়ের আগে একটা রীতি প্রচলিত রয়েছে, যেটা আপনি বললেন, সে তো আসছি, যে এর হরোস্কোপে কোনো একটা অ্যাপ্লিকেশন, অনলাইনে হোক বা মোবাইলে হোক, অ্যাপ্লিকেশনে দেখলাম, একটা পোস্টটি ডাউনলোড করলাম যে এই মাঙ্গলিক। তার মধ্যেই বাড়ির বয়স্ক লোকেদের মধ্যে একটা ভীত ধারণা চলে এসছে, এই মাঙ্গলিক, তাহলে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে। তাকে মাঙ্গলিক যে ব্যক্তি, তাকে তার অপোজিট যে ব্যক্তি আছে, তাকেও একটা মাঙ্গলিক ব্যক্তির সাথে বিবাহ দিলে ভালো হবে। তাহলে মাঙ্গলিক ধ্যান ধারণাটা বুঝবে, তাদের বিপদ আপদ থেকে রক্ষা পাবে। এই সমস্ত বিভিন্ন ধারণা রয়েছে।
তো এইখানে প্রথমে একটা কথা জিনিস আমাদের খুব ভালো করে জেনে নিতে হবে যে মাঙ্গলিক হচ্ছে কেন। দেখুন, রাশিচক্র এখানে বললাম, তার পেছনেও একটা কারণ আছে। রাশিচক্রে আমাদের 12টা রাশি রয়েছে। 12টা রাশির মধ্যে কোনো না কোনো ব্যক্তির কোনো না কোনো রাশি হবে। ধরুন একটা পার্টিকুলার ব্যক্তির হচ্ছে মেষ রাশি, তাহলে মেষ রাশি হলে তার রাশিচক্রের প্রথম রাশিটা তার। এবার প্রথম রাশিটা মেষ হলো, মেষ রাশি বা মেষ লগ্ন হোক, আপনার লগ্ন থেকেই কাউন্ট করা হয়। যখন আমরা ঘর মাঙ্গলিক আমরা বিচার করবো, আমরা লগ্ন থেকে কাউন্ট করা হয়, যে আমরা কথার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে রাশি হিসাবে আলোচনা করছি। ওটা লগ্ন হিসেবে কাউন্ট করা হয়, লেফট ওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করে ঘরগুলোকে চিহ্নিত করে মঙ্গলের অবস্থান ভেদে মাঙ্গলিক বিচার করা হয়। মাঙ্গলিক আমরা কখন বল, এটা খুব জরুরি, আমাদের জানতে হবে যে মাঙ্গলিক কখন হচ্ছে, কেন হচ্ছে। মাঙ্গলিক কি একটা শুধুমাত্র কোনো অ্যাপ্লিকেশনে মাঙ্গলিক বলে দিল, তাহলে কি আমার সেই মাঙ্গলিক দোষগুলো হবে, সে তার প্রতিকার করতে লেগে যাব, সেটা আমাদের বুঝতে হবে। যদি আমরা মেষ ওই লগ্নই ধরুন, লগ্ন বা রাশি, মেষ লগ্ন হলো প্রথম ঘর হচ্ছে মেষ লগ্ন আর মেষ রাশি ঘর, সেখান থেকেই আমরা যদি কাউন্ট করি, তবে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে, মানে এই 5টা ঘর, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, এই 5টি ঘরের কোনো ঘরে 5টি রাশি, কোনো রাশিতে যদি মঙ্গল গ্রহ বসে থাকে, তাহলে আমরা সেই ব্যক্তিকে বলবো যে মাঙ্গলিক প্রভাবযুক্ত ব্যক্তি। তাহলে প্রথম যদি মেষ লগ্নের লোক হয়, তাহলে মেষ রাশিতে মঙ্গল হতে পারে, চতুর্থে মানে কর্কট রাশিতে হতে পারে, পঞ্চমে মানে সিংহ রাশিতে হতে পারে, সপ্তমে মানে তুলা রাশিতে হতে পারে, অষ্টমে মানে বৃশ্চিক রাশিতে হতে পারে এবং দ্বাদশ মানে মীন রাশিতে। যদি মেষ লগ্ন হয়, তাহলে এই 5টা রাশি কোথাও মঙ্গল বসে থাকলে ব্যক্তিটি মাঙ্গলিক প্রভাবাধীন হবে। তাহলে এই যে এতগুলো হাউস বললেন, সেখানে যদি মঙ্গল বসে থাকে, তাহলে সেটা মাঙ্গলিক হচ্ছে, তাহলে অনেক পার্সেন্টেজ হবে হয়তো। হ্যাঁ, অবশ্যই। যদি ধরুন 12 জন ব্যক্তির মধ্যে 5 জন ব্যক্তি মাঙ্গলিক হলো, নিয়ার অ্যাবাউট 40% বলি আমি ব্যবসায়িক। তবে তার এই বিবাহের ব্যাপারটাতে আসতে গেলে তার কখন মাঙ্গলিক দোষটা প্রযোজ্য হবে, যদি লগ্ন বা তনু ভাবে, লগ্নকে আমরা বলি তনু ভাব বা নিজে, লগ্ন বা তনু ভাবে মঙ্গল হয়, তাহলে সেই ব্যক্তি প্রচন্ড সাহসী হবে, প্রচন্ড উদ্যমী হবে। রাগ থাকবে, উত্তেজনা থাকবে, জেদ থাকবে, কিন্তু সে কর্মক্ষম হবে। তার মধ্যে জীবনী শক্তিতে পরিপূর্ণ হবে, তার মধ্যে এনকারেজমেন্ট থাকবে, তার মধ্যে কোনো ক্রিটিক্যাল কাজকে সলভ করার ক্ষমতা থাকবে। তাহলে এই লগ্নে যে মঙ্গল বসে থাকা, এই লগ্নে মঙ্গল কিন্তু আদৌ খুব একটা খারাপ নয়। তাহলে লগ্নে বা প্রথম ভাবে যদি মঙ্গল হয়, তাকে আমরা মাঙ্গলিক দেখে ভয় পাচ্ছি কেন? লোকটার ক্যারেক্টারের মধ্যে একটু গরম ভাব, লোকটার ক্যারেক্টারের মধ্যে একটু তেজ, একটু উত্তেজনা থাকতে পারে। তাহলে তার সম ক্যারেক্টারের যদি কোনো অপোজিট ব্যক্তি তার সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়, তাহলে দুজনের যে ক্যারেক্টারের মিল, সেই মিলটা যদি থাকে, তাহলে তাদের লাইফে সমস্যা হওয়ার খুব একটা কথা নয়। মানে দুজনেই যদি হট হেটেড হয়, তাহলে সমস্যা হবে না বলছেন? না, হট হেটেড বলছি না, বলছি ওই যে তনু ভাব, ওই ব্যক্তির যে প্রকৃতি রয়েছে, ওই প্রকৃতির সঙ্গে মানানসই অপর ব্যক্তি যদি কোনো সেম মানসিকতা মানে ওই রাশির সঙ্গে, ওই যে মানসিকতার ব্যক্তি তার সঙ্গে মানানসই কোনো মানসিকতা, মানে হিসাব মতো তার সপ্তমে, যে তার অপোজিট ব্যক্তি হবে তার সপ্তমে যদি মঙ্গল থাকে, এবং তার লগ্নটা যদি একটু ডাউন টুয়ার্ডস বা একটু জলরাশি টাইপের, একটু শান্ত প্রকৃতির হলো, তার সপ্তম মানে তার অপোজিট পার্সনের প্রথম হয়ে গেল, তাহলে সে মঙ্গল প্রভাবাধীন হয়ে গেল। যেরকম এও মাঙ্গলিক হলো, মঙ্গল প্রভাবাধীন ব্যক্তি যে প্রথম হাউসে ছিল, আর যে 7th হাউসে, সে মিলে গেল যে সে তার অপোজিট পার্সন প্রথম হাউসে মঙ্গল আছে। আর এবার এই যে অপোজিট পার্সন, সে ফার্স্ট হাউসে যে আছে, সে ফার্স্ট হাউসটা যদি তুলনামূলক নরম বা সবার সম্পন্ন কোনো রাশি বা জলরাশি, এই ধরনের কোনো রাশি হয়, বা কোনো ধরুন স্থির রাশি, মানে যার ধৈর্য শক্তি বেশি, বা জলরাশি বা নরম ভাবাপন্ন সফট কাইন্ড টাইপের, তাহলে যেরকম কর্কট রাশি ধরতে পারে, কর্কট রাশি একটা জলরাশি, এইরকম ব্যক্তির কোনো যদি হয়, তাহলে সে অবশ্যই তার সঙ্গে মানিয়ে নিতে পারবে। তো সেই রকমই আবার মঙ্গল যদি এই 5টা ঘরে যেখানেই বসলো, সেই 5টা ঘরে বসা সত্ত্বেও সেই ঘরটা যদি জলরাশির ঘরে হয়, যেমন প্রথম মেষ বলেছিলাম, বা চতুর্থ যদি আমার কর্কট রাশির ঘরে মঙ্গল বসে, কর্কট রাশি জলরাশি, অগ্নিবৃত্তি বায়ু জল করে জলরাশি চলে আসছে, কর্কট রাশি যদি জলরাশি, সেখানে যদি মঙ্গল বসে, তার চতুর্থ ঘর মঙ্গল, চতুর্থ ঘরে ব্যক্তির পারিবারিক অশান্তি থাকতে পারে। চতুর্থ ঘর থেকে আমরা মাকে বুঝি, চতুর্থ ঘর থেকে আমরা ফ্যামিলিকে বুঝি, তাহলে সেখানে মায়ের সাথে হয়তো বনিবনা হতে সমস্যা হবে,
কিন্তু যেহেতু ওটা জলরাশি হলে মঙ্গলের প্রভাবটা, নেগেটিভ প্রভাবটা অনেকটাই সে নিউট্রালাইজ করে দেবে। সেই রকম এটাও একটা শর্ত যে মঙ্গল যদি জলরাশি ঘরে বসে থাকে তাহলে সে মাঙ্গলিক যোগটা খণ্ডন করে দেয়। আচ্ছা। সেই রকম চতুর্থে হয়ে গেল, সপ্তমে হয়ে গেল, অষ্টমে হয়ে গেল, দ্বাদশ। তবে এইখানে আমাদের বুঝতে হবে চতুর্থ, প্রথম, সপ্তম এইগুলোর তুলনায় অষ্টম এবং দ্বাদশ ভাবটার বেশি গুরুত্ব পাবে। কারণ কি, দেখুন, ধরুন আমি একজন মঙ্গল প্রভাবাধীন ব্যক্তি, তাহলে আমার মারক হাউসের মধ্যে পড়ছে সপ্তম হাউস। কারণ কি, সপ্তম হাউস হচ্ছে আমার জায়া ভাব বা স্ত্রী ভাব বা আমার অপোজিট সেক্স। তাহলে এখানে মারক হাউস কেন, আমার অপোজিট সেক্স মারক হাউস সেটা নয়। কেন মারক হাউস হচ্ছে তার বলার পিছনে কারো যে পুরাতন থেকে যে কথাটা উঠে আসছে পুরাতত্ত্ব থেকে, যে সপ্তম ভাবে জায়া ভাবে স্ত্রী ভাবে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, সেখানে যে আমাদের ওজো রস যে খরিত হচ্ছে, রক্ত রস যে খরিত হচ্ছে, সেটার মাধ্যমে আমাদের জীবন শক্তি ব্যয় হচ্ছে। এই কারণে সপ্তমকে বলছে জায়া ভাব, মারক ভাব, অন্য কোনো ব্যাপার নেই। বুঝে গেল? এই কারণে হচ্ছে সপ্তমকে পারো। এখন সপ্তমে যদি আমাদের অপোজিট পার্টনারে যদি সপ্তমের ভাবটা মঙ্গল প্রভাবাধীন হয়, সেইখানে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি থাকে বা কোনো উত্তেজক গ্রহ যেরকম রাহু, বা সেইখানে যদি চন্দ্র নিচস্থ হয়ে থাকে, নিচস্থ মানে ভোগকারক চন্দ্র, আমি এখানে কথা বলছি, মানে সে আত্মসন্তুষ্টির জন্য যে চন্দ্র বসে রয়েছে, তাহলে কি হবে? তাহলে সেই ব্যক্তি যার হরোস্কোপের সপ্তম ভাবে এইরকম জিনিস বসে রয়েছে, যোগ দেখা যাচ্ছে, এই সপ্তম ভাব কি হবে, তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি অত্যন্ত বেশি হবে। মানে তার তার অপোজিট সেক্সের আকর্ষণটা অনেকটা বেশি। আকর্ষণ অনেক বেশি হওয়ার জন্য তার যে পার্টনার, তার জীবন শক্তি বা ওজরস যেটা আছে সেটা ক্ষরণ হওয়ার কারণে বলা হচ্ছে যে ক্ষয় হতে পারে। কিন্তু এটা যদি আবার অষ্টম হাউসে চলে আসে, মঙ্গলটা যদি এই অ্যাক্টিভিটিটা অষ্টম হাউস থেকে আমাদের দুটো জিনিস চিন্তা ভাবনা করতে হবে। যে অষ্টম হাউস থেকে আমাদের এই সপ্তমের মতো যেরকম জায়া ভাব, কান ভাব এসব রয়েছে, সেই রকম অষ্টম হাউস হচ্ছে আমাদের সেক্সুয়াল অর্গানের অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। আমাদের ওই পার্টিকুলার ওই চক্রের অ্যাক্টিভিটি, যেটা মূলাধার চক্র থাকে, মূলাধার চক্রের অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। সেই মূলাধার চক্র ডিসব্যালেন্সড হয়ে যায়। ডিসব্যালেন্সড হওয়ার জন্য সেই ব্যক্তি সেক্সুয়ালি অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। বুঝতে পারলাম? এবং অনেক সময় দেখা যাবে অষ্টম ভাবে যেগুলো এইভাবে যদি বসে থাকে, এই সেক্সুয়ালি অ্যাডিকশনের ফলে অনেক সময় কোনো খারাপ রোগ বা এইসবের সম্মুখীন হতে পারে। সেই কারণ সেখান থেকে হয়তো কোনো ডিজিজ হয়ে তার পরবর্তী যে হবে, আপনারা বুঝতেই পারছেন যে হাই হবে। এবার এর সঙ্গে যদি 12th হাউস চলে আসে, 8th হাউস আর 12th হাউস কানেক্টেড হয়। 8th হাউসে থাকলে 12th হাউসের উপর মঙ্গলের দৃষ্টি পড়ে। কারণ কি, মঙ্গলের দৃষ্টি কোথায়? চতুর্থ, সপ্তম এবং অষ্টম হাউস, 4, 7 আর 8th হাউসে মঙ্গলের দৃষ্টি রয়েছে। তাহলে চতুর্থে যদি সে 8th বসে থাকে, সে 12th অটোমেটিক্যালি দৃষ্টি দেবে। 12th যদি দৃষ্টি দেয়, 12th আমাদের বেড প্লেজার, বিছনা, এই সমস্ত জিনিস আমরা বোঝাচ্ছি। তাহলে লোকটা সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাথে সাথে 12th হাউসের উপর যখন দৃষ্টি পড়বে, সে লোকটা বেড প্লেজারের দিকেও যাবে, শারীরিক সুখের দিকে যাবে। এই কম্বিনেশনটা তার হরোস্কোপে তৈরি হয়ে যাবে। শুধুমাত্র সপ্তম হাউস, 8th হাউসে এই কম্বিনেশন কারণে নাঙ্গলিকটা খারাপ। পারিবারিক বনিবনা হবে না, স্বাভাবিক ব্যাপার, কিন্তু স্বাভাবিক ব্যাপার হবেই না। কেউ যদি তার পার্টনার যদি অন্য কোনো সম্পর্কে আবদ্ধ হয়, একজনের পার্টনার, সে কি আর মেনে নিতে পারবে? স্বাভাবিকভাবে মেনে নেওয়া খুবই কষ্টকর হবে। এর ঝামেলা, অশান্তি, পারিবারিক অশান্তি, এই সমস্ত জিনিসগুলো চলতে। আর কি হতে দেখো, 8th হাউসে মঙ্গল বসে থাকে, তবে দেখা যেতে পারে মঙ্গল হচ্ছে অ্যাক্সিডেন্টের ঘর, মঙ্গল হচ্ছে মাদার ঘর, বিপত্তির ঘর। মঙ্গল থেকে যদি দাদা বিপত্তি হয়, তাহলে কর্মের সফলতা সে সহজে পাবে না। আর অ্যাক্সিডেন্টের ঘর কেন বলছে? 8th হাউস থেকে আমাদের যাবতীয় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত জিনিস আমরা বিবেচনা করি। 8th হাউসে যদি অ্যাক্সিডেন্টের ঘরে যদি বসে থাকে, তাহলে মঙ্গল থেকে আমরা বলেছি রক্ত, নৈত রক্তকণিকা রক্ত, এই জিনিসটা বোঝাচ্ছে। তাহলে অ্যাক্সিডেন্টের ঘর বলে সেই ব্যক্তির দুর্ঘটনায় রক্তপাতের সম্ভাবনা দেখা যায়। এবং সেখান থেকে যদি 12th হাউস ইন্টারলিঙ্ক থাকে, তাহলে তার হসপিটালাইজেশন এবং বেড রেস্ট একটা ব্যাপার চলে আসে। এই জিনিসগুলো থাকে। এবার দেখতে হবে যে ডিভোর্স বা সেপারেশন, এই জিনিসটা আসছে কেন? ডিভোর্স বা সেপারেশন কি অত সহজে আসবে? আমাদের 7th ঘর, আমাদের সাংসারিক জীবনে ঘর হচ্ছে সপ্তম হাউস। আমাদের সপ্তম হাউসের সঙ্গে অষ্টম হাউস এবং 12th হাউস লিঙ্ক থাকতে হবে, তবে গিয়ে ডিভোর্স হবে। 7th হাউস, এই অষ্টম হাউসের উপর মঙ্গল বসে কোনো একটাই যদি
খারাপ গ্রহ এইভাবে তার সঙ্গে ইন্টারলিঙ্ক থেকে এবং দৃষ্টি দিয়ে বসে রয়েছে সেটা দেখতে হবে, বিচার করতে হবে। তবে গিয়ে বলা যায় যে তার ডিভোর্স বা সেপারেশনের যোগ রয়েছে নবান, এই ব্যাপারগুলো থাকছে। তাহলে মঙ্গল আমাদের তাহলে বোঝা গেল সপ্তম, অষ্টম এবং 12 সপ্তমে থাকলেও অতটা খারাপ নয় যদি তা বিবাহের সময় যদি চটক বিচার ঠিকভাবে করে দেওয়া যায় যে পার্টনারের হাউস হরোস্কোপে কোথায় বসে রয়েছে মঙ্গলটা, সেটা যদি দেখে সেইভাবে বিচার করে দেওয়া যায় তাহলে এইটা অনেকটাই এড়ানো সম্ভব এর কুপ্রভাবগুলো। শুধুমাত্র হয়তো পারিবারিক অশান্তি সব সংসারেই থাকে, কোথাও কম কোথাও বেশি, এটা অ্যাডজাস্টমেন্টের উপরে মানিয়ে নিতে হবে এই জিনিসগুলো থাকছে। তবে আবার অন্য গ্রহ যেরকম আমি বললাম পাপ গ্রহ যেরকম রাহু কেতু শনি এই রকমের গ্রহের যেরকম দৃষ্টি আছে, যদি আমাদের এখানে কোনো শুভ গ্রহ, শুভ গ্রহ বলতে আমাদের শুক্র, শুভ গ্রহ বলতে যদি চন্দ্র সুভাবে থাকে, শুভ গ্রহ বলতে যদি আমাদের বুধ থাকে, এরা যদি এই মঙ্গলের সঙ্গে আসপেক্ট ফর্ম করছে বা একই হাউসে বসে রয়েছে, তাহলে এই মঙ্গলের কুপ্রভাব সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যাচ্ছে, মিনিমাইজ হয়ে যাচ্ছে বা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। মঙ্গলের এই কুপ্রভাবগুলো আর খাটছে না। সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকের মাঙ্গলিক থাকলেও চার্টটা সঠিকভাবে যদি বিশ্লেষণ করা যায়, খুব কম লোকের ক্ষেত্রেই সেপারেশন, দুর্ঘটনা এবং আদার্স সেক্সুয়াল অর্গানের যে সমস্যা এগুলো দেখা যায়। বাকিগুলো অনেকটাই আমরা যদি প্রোটেকশন হরোস্কোপ দেখে সঠিকভাবে বিচার করে প্রোটেকশন নিই তাহলে এইগুলো এড়ানো সম্ভব। তবে এই প্রসঙ্গে আর একটা জিনিস বলবো, আপনি বললেন মাঙ্গলিক থাকলেই যে অন্য কোনো ঈশ্বরের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে বা গাছের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে বা ঘর ভেঙে দিচ্ছে, এই সমস্ত কিছু ভানতে হবে না। কারণ ঈশ্বরকে পাওয়া কি অতই সোজা? আমরা কি ঈশ্বরকে বললেই কি ঈশ্বরকে পেয়ে যাব? ভোলেনাথ শিবের জন্য তো দেবাদিদেবের মহাদেবের জন্য আদ্যাশক্তি মহামায়া ছাড়া তো আর অন্য কেউ, বা আপনার নারায়ণ বা পালনকর্তা বিষ্ণুর জন্য দেবী লক্ষ্মী ছাড়া অন্য কেউ নেই। তাহলে তাদের কি আমরা বিয়ে দিলেই কি তাদের বিয়ে হয়ে যাবে? সেরকমটা কতটা সোজা। হ্যাঁ, তবে মাঙ্গলিক তন্ত্র মতে মাঙ্গলিক কার্য করা সম্ভব। যদি কিছু কার্য করা হয় সেই কার্যটাকে করার পাশাপাশি তার যে বিধান রয়েছে সেই বিধানগুলো সারা জীবন মেনে চলতে হবে। বিধানে যে সমস্ত তন্ত্র কর্ম বা ক্রিয়া যেটা করছে তারপরে আফটার দ্যাট পার্ট আপনাকে যে পার্টিকুলার কাজ দেওয়া হয়, যেটা আপনার সারা জীবন ধরে বা আপনার বাড়িতে কিছু জিনিসপত্র রেখে বা সেইগুলো যেরকম যে বিধান দেবে আপনাকে সেইগুলো মেনে চলতে হবে, সেগুলো পালন করতে হবে। তাহলে অনেকটাই এর নেগেটিভ এফেক্টগুলো এড়িয়ে যাওয়া যাবে। মাঙ্গলিক নিয়ে অতটাও ভয়ের কিছু নেই। এখন যার অষ্টমে মঙ্গল, অষ্টম বলতে রক্তপাত, অষ্টম বলতে অ্যাক্সিডেন্ট, সে কিন্তু ভালো ডাক্তার হতে পারে। অষ্টমে যার মঙ্গল রয়েছে, হ্যাঁ, ভালো সার্জন হতে পারে। যার দ্বাদশে মঙ্গল রয়েছে সে ভালো ডাক্তার হতে পারে। যার লগ্নে মঙ্গল রয়েছে এবং কর্মের সঙ্গে বা 10th হাউসের সঙ্গে কোনো রকম আসপেক্ট ফর্ম করেছে, কর্মের হাউস বা 10th হাউসের সঙ্গে কোনো রকম আসপেক্ট ফর্ম করেছে, সে কিন্তু প্রশাসনিক বিভাগে চাকরি পাওয়া, প্রশাসনিক বিভাগে কর্মরত হতে পারে বা ডিফেন্স সেক্টরে কর্মরত হতে পারে, হওয়ার সম্ভাবনা দেখা যায়। তো মঙ্গল নিয়ে অতটাও ভয় পাওয়ার কিছু নেই। আপনারা মাঙ্গলিক দোষ খণ্ডন করে নিলে ভালো হয়। যদি খণ্ডন করার প্রয়োজনীয়তা পড়ে তবেই, প্রয়োজনীয়তা না করে তাহলে সেই মাঙ্গলিক দোষে খণ্ডন করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনীয়তা কখন দেখতে হবে? অষ্টম, দ্বাদশ, সপ্তম হাউসের উপর মঙ্গল কিভাবে বসে রয়েছে, কিরকম আসপেক্ট ফর্ম করেছে। ফর্ম করে যদি একান্তই নেগেটিভ আসপেক্ট ফর্ম করেছে তখনই আপনারা মাঙ্গলিকের জন্য কেয়ার করুন, না তো মাঙ্গলিকের জন্য প্রতিকার করার কোনো প্রয়োজন নেই। আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী বর্গ দেখিয়ে যোগাযোগ করে সেই সম্পর্কে আপনারা সাজেশন দিতে পারে। আচ্ছা, মঙ্গলকে স্ট্রং করার জন্য যে বজরংবলীর পুজো করা হয় আমি শুনেছিলাম, এটা কি ঠিক? হ্যাঁ, এটা অনেকাংশেই ঠিক। কারণ বজরংবলী হচ্ছে শক্তির প্রতীক। যে কোনো মাল্টিচিপ বা ব্যায়ামাগার এই ধরনের যে সমস্ত জায়গায় দেখবেন সেখানে বজরংবলীর মূর্তি পূজা করা হয় এবং বজরংবলীর মূর্তি বা ছবি থাকে, তাকে প্রণাম জানিয়ে তাদের স্বাস্থ্যকর্ম বা কর্মসূচি শুরু করে। তাহলে বজরংবলী তো শক্তির প্রতীক, মঙ্গলও তো প্রধান শক্তির প্রতীক। দুজনেই শক্তির প্রতীক। বজরংবলীর পুজো করুন বা বজরংবলীকে মানুন বা বজরংবলীর প্রতি ভক্তি সাধন করুন, সেটা আপনাদের অনেকাংশেই মঙ্গলের উপকার করতে পারে। তবে এই সবাইকে আর একটা কথা বলি, মঙ্গলের যদি সহজ কোনো প্রতিকার করতে পারে তবে একটা জিনিস আপনারা করতে পারে, যে মুসুরিটা, লাল মুসুরিটা 1.5 কিলো পরিমাণ লাল মুসুরিটা কোনো মঙ্গলবারে গরিব দুস্থ অথবা কোনো ব্রাহ্মণ বা মন্দিরে দান করে দিন। তাতে আপনাদের মাঙ্গলিক দোষের যে প্রভাবটা অনেকটাই কমবে। এটা আপনারা মোটামুটি বছরে একবার করে দান করতে পারেন। কোনো এক ভালো মঙ্গলবারে পাঁজিতে পঞ্জিকাতে নক্ষত্র তিথি দেখে নিয়ে ভালো মঙ্গলবারে সকালবেলা স্নানের করে দান করতে পারেন। এতে আপনাদের ভালো উপকার হবে। মঙ্গলের যে
কুপ্রভাব সেটা অনেকাংশেই কমবে। এটা জেনারেশনিস্ট মানে সবার জন্য। না, না, এটা সবাই করতে পারে। এটা খুব সাধারণ একটা বিষয়। এটা সবাই করতে পারে। তার জন্য কোনো মঙ্গলের হরোস্কোপে বিচার করতে হয় না। যদি কারো মঙ্গলের কুপ্রভাব থেকে থাকে, সেইটা অনেকাংশেই ডিমিনিশড হয়ে যায়। এছাড়াও আরেকটা জিনিস আপনারা করতে পারেন, মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী বগলামুখী। ইয়েস। তো দেবী বগলামুখী যদি শরণাপন্ন হন, তাহলে আপনাদের মঙ্গল অটোমেটিক্যালি অনেকটাই সবল হয়ে যাবে এবং মঙ্গলের কুপ্রভাব অনেকটাই কেটে যাবে। তো এই বগলামুখী সম্পর্কে আপনাদের আমিও ইউটিউব অনেক ঘাঁটি। মনে হয় কেউ আগে এখনো পর্যন্ত কেউ বলেনি। কারণ এটা অনেক সিক্রেট থাকে সবাই। তন্ত্র সাধনায় এই দেবী বগলারই মাঙ্গলিক কাটাতে গেলে এই পুজো করতে হয় এবং এখানে তার সঙ্গে আরো লাইট অ্যাক্টিভিটিস রয়েছে সেটা যারা তাদের তন্ত্রগুরু আছেন তারাই করবে। তবে দেবী বগলার হচ্ছে মঙ্গলের প্রধান অধিষ্ঠাত্রী। এটা অনেক জায়গায় আপনারা পাবেন না, কোথাও পাবেন না, ম্যাক্সিমাম কেসেই পাবেন না। তো আমি বলে দিলাম আমরা দেবী বগলামুখী যেখানে মন্দির আছে বা আছে সেখানে আপনারা যাদের মাঙ্গলিক সমস্যা রয়েছে বা মঙ্গল নিয়ে পীড়িত হয়েছে বলছেন আপনারা কোনো রত্ন বা কোনো রুদ্রাক্ষ বা অন্য কোনো উপায় করতে পারছেন না, তো আপনারা দেবী বগলামুখীর কাছে যেখানে পূজা হয় তো সেইখানে আপনারা আপনাদের সংকল্প করে ব্রাহ্মণ যেরকম নিত্য পুজো যেখানে করছে সেখানে আপনারা মঙ্গলবারে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে একটু সংকল্প করিয়ে পুজো দিয়ে করে এই আছে মনস্কামনা জানাতে পারেন, তাতে মঙ্গলটা অনেকটাই আপনাদের শুভ হয়ে যাবে, ভালো ফল দেবে। তো উনি বললেন মাঙ্গলিক এই ব্যাপারটা নিয়ে অত ভয়ের কিছু নেই। দেখতে হবে মঙ্গল কোন হাউসে রয়েছে, কোন হাউসে অ্যাসপেক্ট দিয়ে রয়েছে। সেই হিসেবে মাঙ্গলিক ব্যাপারটা আপনার পক্ষে কেমন হবে, আপনার প্রতিকূলে হবে না অনুকূলে হবে সেটা বোঝা যায়। কিন্তু এটার জন্য একটা প্রপার অ্যাস্ট্রোলজারকে আপনারা তাকে দেখান, নিজের বাচ্চাটা দেখান এবং তারপরে আপনারা নেক্সট পদক্ষেপ নেন যে আপনারা মাঙ্গলিক এই দোষটাকে কাটাতে চান না এটা আপনার জন্য শুভ হবে। যেরকম উনি একটু আগে এক্সপ্লেন করলেন, অষ্টম হাউসে বা 12th হাউসে যদি আপনার মঙ্গল থাকে আপনি ভালো ডক্টরও হতে পারেন, বা 4th হাউস বললেন বোধহয় যে হয়তো আপনি প্রশাসনিক দিকেও হতে পারেন। তো এগুলো উনি বললেন। তো মঙ্গল আপনাকে সুফলও দিতে পারে। তো এছাড়া মঙ্গল কিভাবে আপনি স্ট্রং করবেন এ ধরনেরও কিছু রেমিডিস উনি আমাদের সাথে শেয়ার করলেন এই পডকাস্টে। সো আজকে বিস্তারিত এই মঙ্গলিক এই পডকাস্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের সাথে যিনি আমাদের গেস্ট অ্যাস্ট্রোলজার দেবাশিস কয়ার, ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য এবং এত বিস্তারিত আলোচনা করার জন্য। ধন্যবাদ।